দর্শক মণ্ডলী সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি আপনারা পৃথিবীর যে প্রান্ত থেকেই এই মুহূর্তে অনুষ্ঠান দেখছেন এবং ভবিষ্যতেও দেখবেন, সবার প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। অনেকদিন পর আপনাদের সঙ্গে আবারও মিলিত হলাম। ঘটনাটা আপনারা নিজেরাই জানেন কেন। যুদ্ধ পরিস্থিতির কারণে আমরা একত্রিত হতে পারিনি বিভিন্ন রকমের সমস্যার কারণে। তো এর মধ্যে অনেক চড়াই উতরে পেরিয়ে গেছে। আপনারা জানেন যে আমেরিকা আলোচনার ভিতরেই হামলা চালিয়ে বসেছে, যেমনটি জুনের ১২ দিনের যুদ্ধেও তারা হামলা শুরু করেছিল। সেই পরিস্থিতি নিয়ে আজকে আমরা কথা বলবো দুজন বিশিষ্ট অতিথির সঙ্গে। তারা ইরানের পবিত্র নগরী কোম থেকে অনলাইনের মাধ্যমে আমাদের স্টুডিওতে যুক্ত রয়েছেন। একজন জনাব মুনির হুসাইন খান, তিনি থিওলজি ধর্মতত্ত্ব নিয়ে কাজ করেন এবং আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষণ করেন। আরেকজন তিনিও কমেই রয়েছেন, সেখানকার স্টুডিও থেকে যুক্ত রয়েছেন আমাদের সঙ্গে জনাব আশিকুর রহমান, আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষক। তো মনির হোসেন খান এবং আশিকুর রহমান, আপনাদের দুজনকেই খোলা দৃষ্টির আজকের আয়োজনে স্বাগত জানাচ্ছি। আপনাকেও স্বাগতম এবং ধন্যবাদ। আপনাকেও স্বাগতম ও ধন্যবাদ জানাচ্ছি। জি, আপনারা নিশ্চয়ই জানেন যে ইরান পরিস্থিতি একটু ভিন্ন রকমের। এর আগেও একই কায়দায় তারা হামলা চালিয়েছিল, ইসরায়েল এবং আমেরিকা, যখন তাদের সঙ্গে মুক্ত মন নিয়ে ইরান পরোক্ষভাবে আলোচনা চালিয়ে যাচ্ছিল। আলোচনার ভিতরে তো বহু রকমের মত অমত থাকতেই পারে, কিন্তু সেগুলোর সুযোগকে কাজে লাগিয়ে তারা একেবারেই অবৈধভাবে হামলা চালিয়ে বসেছে। গতকালই আপনারা জানেন যে ট্রাম্প, তিনি যুদ্ধ বন্ধের ঘোষণা না দিয়ে সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্তে এবং একতরফাভাবে তিনি আবারও ৪৫ দিনের জন্য সময়সীমা বাড়িয়েছেন। যদিও ইরান সবসময় বলে এসেছে যে আমরা কোনোভাবেই যুদ্ধবিরতিতে যাব না, হয় যুদ্ধ চলবে অথবা যুদ্ধ বন্ধ হবে শর্ত সাপেক্ষে। তো এই যে তারা একচেটিয়াভাবে একতরফাভাবে সিদ্ধান্ত চাপিয়ে দিল, বিষয়টাকে কিভাবে দেখছেন আপনারা? প্রথমেই মনির হোসেন খান, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির লাঈনির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আম আসলে মার্কিন যুক্তরাষ্ট্র আ মানে তাদের বিশেষ করে ট্রাম্পের পলিসি হলো এইরকম। মানে সবসময় প্রতিপক্ষকে ম্যা ইয়ে দিয়ে আরকি মানে ছলছাতুরিপূর্ণ উপায়ে প্রতারিত করে তারপরে তারা তাদের উদ্দেশ্য সিদ্ধি করে। এবং এই জিনিসটা মার্কিন যুক্তরাষ্ট্র সবসময় করে আসছে। ১২ দিনের যুদ্ধে ঠিক ওই যে পরোক্ষ আলোচনা চলাকালীন সময় আলোচনা শেষও হয়নি। তার মধ্যেই মানে যুদ্ধ শুরু করে দেয় অতর্কিতভাবে। ঠিক এইবারও একই কাজই করেছে। তার মানে এটা আমেরিকার আ পুরো ইয়ে আরকি। শুধু ট্রাম্প না, ট্রাম্প এই ক্ষেত্রে আরো বেশি মানে ইয়ে আরকি মানে এ এ বা নিয়ম নীতির তোয়াক্কা করে না। কিন্তু মোট কথা মার্কিন যুক্তরাষ্ট্র এইরকমই আরকি। সে কোনো ধরাবাঁধা কোনো নিয়ম নীতি মানে এগুলো কোনো তোয়াক্কা করে না এবং সবসময় ছলছাতুরিপূর্ণভাবে তারা তাদের নিজেদের সাম্রাজ্যবাদী স্বার্থকে চারিতার্থ করার চেষ্টা করে। এবং এবং এটাই হলো মানে যে কখনো তারা যুদ্ধবিরতির প্রস্তাব দেয়, ৪৫ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব। এগুলো সবই আসলে তাদের মানে আরেকটা কুটচাল চালা এবং ওই আ মানে ইয়ে করে দেওয়া, আ হকচকিয়ে দেওয়া মানে প্রতিপক্ষকে, এটাই হলো তাদের কাজ আরকি। জি, যেটা ইরান খুব ভালোভাবেই মানে বুঝতে পেরেছে এবং এ সেই রকম পদক্ষেপই দিচ্ছে। জি, জনাব আশিকুর রহমান, আপনার দৃষ্টিভঙ্গি জানতে চাচ্ছি। জি, আমারও একই কথা। কারণ মানে এই যে ৪৫ দিন যুদ্ধবিরতির কথা যে বলছে কিংবা এর আগে ৪৮ ঘন্টার যুদ্ধবিরতির কথা বলেছিল, এগুলো পুরোটাই কিন্তু সে সময় নিতে চায়। কারণ মধ্যপ্রাচ্যে আপনারা জানেন যে ইতোমধ্যেই তাদের যে ঘাঁটিগুলো ছিল গালফ স্টেট গুলোতে, সেই ঘাঁটিগুলোতে কিন্তু ব্যাপকভাবে ইরান ব্যালিস্টিক মিসাইল, ড্রোন এবং এগুলো দিয়ে হামলা চালিয়ে এর একটা বড় ধরনের ক্ষতি সাধন করেছে। এবং তাদের যে ইন্টারসেপ্টর গুলো রয়েছে, বলা হচ্ছে যে ইসরায়েলের ইন্টারসেপ্টর গুলো, তাদের যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, সেই ইন্টারসেপ্টর গুলো মোটামুটি আর ২ থেকে ৩ দিন রয়েছে। তো এখনই তারা তড়িঘড়ি করে এই যে কেন ৪৫ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব তারা দিতে চাচ্ছে,
ইরান যদিও এই বিষয়টাকে সমালোচনা করেছে এবং বলেছে যে এটা তাদের মানে উদ্দেশ্য কিন্তু যুদ্ধবিরতি করা না। ইরান এবং যুদ্ধবিরতি করতে চাচ্ছেও না, তারা চাচ্ছে যুদ্ধের পরিসমাপ্তি ঘটাতে। মানে আমি এক্স্যাক্টলি। শত্রুপক্ষকে একটা স্ট্র্যাটেজিক যুদ্ধবিরতি করে তাকে সুবিধা তুলে দিব তার ঘরে, এবং সে ওই ৪৫ দিনের মধ্যে নতুন করে তার ইন্টারসেপ্টর গুলোকে নিয়ে আসবে, তার যে ঘাঁটিগুলো সেগুলোকে সে পুনরায় মেরামত করবে, এবং সেখানে নতুন করে সে ইউরোপের বিভিন্ন দেশের সাথে সে ছলচাতুরি করবে। তার শেয়ার মার্কেট যেটা পতন হয়ে যাচ্ছে, প্রায় এখন $৬ ট্রিলিয়ন বেশি তার শেয়ার মার্কেটের পতন ঘটেছে, সেটাকে সে আবার নতুন করে জাগিয়ে উঠাবে। তার যে স্ট্র্যাটেজিক অয়েল রিজার্ভ গুলো ছিল সেগুলো কিন্তু প্রায় শেষের পথে, মানে নর্থ আমেরিকা বা ইউরোপের গুলো কিন্তু শেষের পথে। এশিয়াতে তো প্রায় শেষই হয়ে গেছে। এশিয়াতে দেখতে পাচ্ছি আমরা যে তেলের কি ধরনের সংকট তৈরি হয়েছে। এখন এটা কিন্তু ইউরোপ এবং নর্থ আমেরিকাতেও এই ধরনের ঘটনা ঘটবে। তো সেগুলো সবকিছুকে মাথায় রেখে তারা চাচ্ছে যে ৪৫ দিনের সময়টাকে কিনতে, তারা এটাকে ব্যবহার করে কি করবে, তাদের যুদ্ধবন্ধের কোনো মানে ইচ্ছাই নাই। ইরান আবার আরেকটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে ইরানের জনগণ কিন্তু ব্যাপকভাবে রাস্তায়। মানে আজকে ৪০ দিন হতে চলেছে, আর ১-২ দিন পরেই ৪০ দিন জি। পার হয়ে যাবে যুদ্ধের। ইরান কিন্তু প্রতিদিন সারাদিন রাত, এবং আমরা এখানে দেখি, আপনারাও অনেকেই যারা তেহরানে রয়েছেন দেখছেন, পুরো ইরানের কিন্তু সার্বিক চিত্র এটাই যে রাত একবার ভোর পর্যন্ত তারা কিন্তু রাস্তায় থাকে। তো জনগণের যে ব্যাপক মানে তাদের যে আমেরিকার বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ, তাদের যে গণসমাবেশ, এবং এই সরকার এই বিপ্লব এবং যুদ্ধের পক্ষে যে তাদের অবস্থান, এবং তারা যে প্রতিশোধটা চাচ্ছে এবং স্থায়ী একটা নিরাপত্তা চাচ্ছে, যুদ্ধকে এমন ভাবে শেষ করতে চাচ্ছে যাতে করে তারা এরপরে কখনোই যেন আর আমেরিকার তরফ থেকে জি। অতর্কিত হামলার শিকার না হয়, মানে অন্তত আরো ১৫-২০ বছর তারা জি। নিরাপদ একটা সময় কাটাতে পারে। সেই জন্য কিন্তু তারা আন্দোলন করছে, যার কারণে এই আন্দোলনটাকেও তো স্তীমিত করা যাবে। ৪৫ দিন যখন যুদ্ধ থাকবে না মাঝখানে, তখন জি। তো জনগণও ঘরে ফিরে যাবে। জি। নতুন করে সেই আবার জনগণকে রাস্তায় আসা, তাদের ওই সবকিছু মিলে এই জিনিসটা তারা চাচ্ছে। তবে এই ফাঁদে সম্ভবত ইরান পা দেবে না, এবং একতরফা ভাবে সে যতই বলুক, ইরান কিন্তু এটাকে গ্রহণ করবে না, এবং ইরান তার হামলা চালিয়ে যাবে। এটা আমার কাছে যেটা মনে হচ্ছে, আমি জি, আশাও জি। করি যে ইরান মনে হয় সেইটাই করবে। কিন্তু দুঃখজনক বিষয়টা হলো এই যে রাস্তায় জনগণ রাত বিরেতে আপনার জড়ো হচ্ছে এবং সকাল পর্যন্ত তারা সেখানে অবস্থান নিচ্ছে। বিশ্ববাসী কিন্তু সেই দৃশ্যগুলো দেখে না। কারণ মিডিয়ার উপরে তাদের ভয়ঙ্কর রকমের নিষেধাজ্ঞা দেওয়া আছে। তো জি, যাই জি। হোক, তারা যুদ্ধ শুরুর শুরুতে তারা যেই লক্ষ্যমাত্রাগুলো তারা ঘোষণা করেছিল, একটা হলো ইসলামী প্রজাতন্ত্রের অবসান এবং সামরিক শক্তির অবসান, এই দুটো। পরবর্তীতে যদিও হরমুজ প্রণালী খোলার বিষয়টি চলে এসেছে। তো এই তিনটি ক্ষেত্রেই বিশ্ববাসী এবং যারা আন্তর্জাতিক রাজনীতি বা পরিস্থিতি বিশ্লেষণ করেন, তাদের সবাই কিন্তু এই বিষয়ে একমত যে ইরানকে পরাস্ত করা যায়নি। তাহলে কি বলা যাবে যে আমেরিকা এবং ইসরায়েলের যেই লক্ষ্যমাত্রা ছিল সেটা আসলে ব্যর্থ হয়েছে এবং তারা পরাজিত হয়েছে? জনাব আহ, মনির হোসেন খান। হ্যাঁ, অবশ্যই এটা তো বলা। জি। আসলে আমেরিকা তার যে লক্ষ্যমাত্রা এবং উদ্দেশ্যগুলো ঘোষণা করেছিল, সেখানে একরকম মার্কিন যুক্তরাষ্ট্র এই পর্যন্ত ব্যর্থই হয়েছে। মানে ইসলামী প্রজাতন্ত্রের পতন ঘটাতে পারেনি, এবং সেখানে তাদের কাঙ্ক্ষিত পুতুল সরকারকে প্রতিষ্ঠা করতে পারেনি। তারপরে তারা আরেকটা বিষয় চেয়েছিল, সেটা হলো যে মানে ইরানের অখণ্ডত্ব আর থাকবে না। মানে টুকরো, টুকরো হয়ে যাবে। এ এবং সেটা অতি দ্রুত ওই অতর্কিত হামলা এবং শ্রদ্ধেয় আ আ সর্বোচ্চ ধর্মীয় নেতা হযরত আয়াতুল্লাহ আল ওজমা ইমাম খামেনিকে শহীদ করার মাধ্যমে তারা মা মনে করে মনে করেছিল যে আর ২-৩ দিনের মধ্যেই ইরান মানে ভেঙে পড়বে, ইরানের সার্বিক ব্যবস্থা, অবকাঠামো, এবং সেখানে তাদের তখন ওই পুতুল সরকার, কাঙ্ক্ষিত যে পুতুল সরকার আছে সেটাকে তারা বসাতে পারবে। এগুলো কোনো জি। কিছুই হয়নি। বরং ওই সময় মানে এখন যে আপনি যেটা বললেন যে হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেছে এবং সেটাকে মুক্ত করার ব্যাপারে তারা কথা বলছে। এই জিনিসটা তখন ছিল না। মানে অ্যা যুদ্ধের আগে এবং যুদ্ধ যখন শুরু হয় তখন হরমুজ প্রণালী খোলাই ছিল। এখনো খোলা আছে, কিন্তু ইরান এটা নিয়ন্ত্রণ ভার গ্রহণ করেছে এবং নিয়ন্ত্রিতভাবে সেখানে মানে দে নৌ চলাচলের চলাচল করার অনুমতি দিচ্ছে। যেটা মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য মানে হিতে বিপরীত হয়েছে। মানে জি। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সাথে রিলেটেড কোনো জাহাজ
সেখান দিয়ে পাস করতে পারছে না, কিন্তু জি। ইরান অন্যান্যদেরকে সেই অনুমতিটা দিয়েছে বা ইয়ে করে দিয়ে দিয়ে রেখেছে, এবং সেটা মানে ইরানের শর্ত সাপেক্ষে যদি তারা ইয়ে করে আর কি, নৌ চলাচল বা তারা যদি জাহাজ চলাচল করে তাহলে সেখানে কোনো আপত্তি নাই, এবং সেইটাই হচ্ছে আর কি। তো এক্স্যাক্টলি, এই তার মানে এই শত্রু পক্ষের জাহাজ ছাড়া বাকি পুরো বিশ্বের জন্যই কিন্তু হরমুজ প্রণালী উন্মুক্ত, এই ধরনের একটা উন্মুক্ত ঘোষণা আছে। কিন্তু ইরান হ্যাঁ, সবসময় এবং দিয়ে এটা এসেছে। ইরানের নিয়ন্ত্রণে রয়েছে। জি। আগে নিয়ন্ত্রণ ভারটা নেয়নি। ইরান ৪৭ বছর ধরে কখনোই তার এই অধিকারটাকে প্রয়োগ করেনি। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের এই আগ্রাসনে, এমনকি মার্কিন যুক্তরাষ্ট্র ৪৭ বছর ধরে যে ইরানের উপর মানে নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে, স্যাংশন আরোপ খুবই মানে মারাত্মক স্যাংশন আরোপ করে রেখেছে, সেক্ষেত্রেও ইরান এটা ব্যবহার করেনি। ইরান কখন ব্যবহার জি, করলো? যখন অন্যায়ভাবে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানকে হামলা করলো এবং এত সব অন্যায় এবং যুদ্ধাপরাধ করলো, সেটার জবাবে ইরান এই ইয়েটা নিয়েছে, এই ব্যবস্থাটা নিয়ন্ত্রণ নিয়েছে। ভার নিয়েছে, এবং এটা ইরানের জন্য বৈধ, এবং ইরান যুদ্ধের পরেও এই নিয়ন্ত্রণ ভার রাখবে, আশা জি। করি ইনশাআল্লাহ। জি, জনাব আশিকুর রহমান, আমরা যদি ধরে নেই এই হরমুজ প্রণালী সহ আমেরিকা এবং ইসরায়েলের যুদ্ধের যেই পরিস্থিতি, সেটাকে যদি আমরা তাদের বিজয় ধরে না নেই, বিশেষ করে ট্রাম্প যদিও তার নিজের বিজয় নিজেই ঘোষণা করেছেন, কিন্তু পরিস্থিতি বলছে যে তারা বিজয়ী হতে পারেননি, বরং পরাস্তই হয়েছেন। আমরা যদি ধরেও নেই যে তারা পরাজিত হয়েছেন, তাহলে আন্তর্জাতিক অঙ্গনে কিংবা এই অঞ্চলে, পশ্চিম এশিয়া অঞ্চলে এর কী ধরনের প্রভাব পড়বে বলে আপনি মনে করেন, জনাব আশিক? আসলে নিজের মেডেল নিজে যদি কেউ পড়ে সেটার কিন্তু কোনো মূল্যই থাকে না। মানে ট্রাম্প হুম। তো এই নিয়ে কয়েকবার, মানে বলা হচ্ছে যে প্রায় ১৩-১৪ বার নিজের বিজয় ঘোষণা করেছে। তো বিজয় ঘোষণা করার পরে আর যুদ্ধ চলে কেন? বিজয় ঘোষণা করার পর আবার নতুন করে সবাইকে আহ্বান সে কেন করে যে আসো হরমুজটা আমরা খুলি? জনাব মনির হোসেন খান যেটা বললেন যে যুদ্ধের ১ম এ কিন্তু এই ইস্যুটাও ছিল না হরমুজ খোলার। এখন নতুন আরেকটা ইস্যু যোগ হয়েছে। মানে ইসলামী প্রজাতন্ত্র ব্যবস্থার পতন ঘটানো, ইসলামী বিপ্লবের পতন ঘটানো কিংবা ইরানের অখণ্ডতাকে লঙ্ঘন করা, এগুলো তো আছে। এর সাথে নতুন আরেকটা ইস্যু এখন যোগ হয়ে গেছে। মানে যুদ্ধ করে কিন্তু তাদের লাভ হয়নি। পাশাপাশি মিলিটারি অ্যাসেট গুলো যেভাবে ধ্বংস হচ্ছে আমেরিকার, তার যে মানে একটা মিলিটারি হেজিমনি ছিল সারা পৃথিবীতে, সেটা কিন্তু মোটামুটি একরকম ভালো রকম ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি তার ইকোনমিক হেজিমনি তো এখন আর নাই। মানে এখন আর কিন্তু ওই আগের অবস্থায় সে ফিরতে পারবে না। সুতরাং দেখেন, আমি খুব অনেক যেমন স্কট রিটারের মতো অনেক বড়, বড় যারা বিশ্লেষক রয়েছেন, বিশেষ করে আমি এখানে শিকাগো ইউনিভার্সিটির প্রফেসর রয়েছেন জনাব রবার্ট পেপ, তার একটা আমি বলতে চাচ্ছি যে তারাও কিন্তু এই কথা বলছেন। তারা কিন্তু নিজেরাও পশ্চিমে বসবাস করেন, আমেরিকায় বসবাস করেন। তারপর এবং আমেরিকার নাগরিকও তারা। তারপর তারা কিন্তু বলছেন যে এই যুদ্ধের পরে মানে আমরা যেটা বলি যে ইরান একটা বড় ধরনের আঞ্চলিক সুপার পাওয়ার বা এই জাতি হয়ে উঠবে, তারা এর চেয়ে বেশি কথা বলছেন। তারা বলছেন যে না, এটা ইরান পুরো পৃথিবীতে একটা বৈশ্বিক সুপার পাওয়ার হিসেবে আবির্ভূত হবে। এর অনেকগুলো কারণ আছে। এখন আর ডিটেইলটা আমাদের বলার হয়তো অবকাশ হবে না। তবে কিছু, কিছু জিনিস ইশারা করতে চাচ্ছি। সেটা হচ্ছে যেমন সামরিক প্রভুত্ব যেটা আমেরিকার ছিল সেটা কিন্তু থাকবে না। বরং উল্টা ইরানের একটা সামরিক শ্রেষ্ঠত্ব এটা কিন্তু প্রমাণিত হবে। ইরানের অস্ত্র যে খুবই কার্যকরী, সেগুলোর ইরানের কাছে অনেকেই আসবে অস্ত্র কিনতে। আমরা ১২ দিনের যুদ্ধের পরে দেখেছি যে অনেক দেশ, এমনকি ইউরোপের অনেক দেশও কিন্তু ইরানের কাছে অস্ত্র কিনতে এসছে। অনেকে অবশ্য গোপনে কাজটা করেছে। যেহেতু আমেরিকান একটা প্রেশার থাকে। তারপরে এই বিষয়টা আরো খোলামেলাভাবে হবে। আচ্ছা, ইকোনমিক ভাবে হরমুজ যদি ইরানের নিয়ন্ত্রণে থাকে, তাহলে ইরানের যে ইসলামী বিপ্লবের পরে এই ৪৭ বছর ধরে ইউরোপের বিভিন্ন দেশ এবং আমেরিকা, তারা যে ইরানের সম্পদগুলো, যেগুলো বৈদেশিক সম্পদ ছিল এবং ইরানের নিজস্ব সরকারি সম্পদ, সেগুলো যে তারা হস্তগত করেছে, এবং এগুলো ইন্টারন্যাশনাল কোর্টে কিন্তু ইরান মামলাও করেছিল, ইরানের ফেভারে রায় এসছে। এবং শুধু এটা না যে সেই অর্থগুলো তারা ফেরত দেবে, বরং সুদে আসলে ফেরত দেবে, যেটা কয়েক ট্রিলিয়ন ডলারের উপরে। এগুলো কিন্তু ইরান তখন চাইতে পারবে যে তোমাদের জাহাজ যাবে, তোমরা টোলও দিও আমাকে, এবং আমার যে অবৈধভাবে আমার যে সম্পদগুলো তোমরা জবরদখল করে রেখেছো, সেগুলোকে তোমরা হয় কিস্তিতে হইলেও তোমরা ফেরত দিবা। তো সুতরাং ইরান কিন্তু এটা আদায় করে নিতে পারবে এবং ওরা বাধ্য হবে, যেহেতু হরমুজ দিয়ে ওদের যাতায়াত করতেই হবে।
শুধু হরমুজ কেন, বাবুল মান্দাব প্রণালী সেটাও কিন্তু আরেকটা স্ট্র্যাটেজিক প্রণালী, খুবই একটা স্ট্র্যাটেজিক স্ট্রেট ওটা, যার কারণে ওই স্ট্রেটের ভিতর দিয়েও যদি কেউ যাওয়া আসা করতে চায় সেখানেও কিন্তু ইয়ামানিরা রয়েছে। এবং আপনারা জানেন যে ইতোমধ্যেই ইয়ামানিরাও ইরানের সাথে একাত্মতা প্রকাশ করেছে এবং ইয়ামানিরাও যুদ্ধে যোগ দিয়েছে এবং বলেছে যে প্রয়োজনে আমরা বাবুল মান্দাবটাও বন্ধ করে দেব, যার কারণে তখন লোহিত সাগর এবং পার্সিয়ান গালফ দুইটার একটা দিয়েও কিন্তু তারা তাদের জাহাজ যেতে পারবে না। যেতে হলে তখন তাদের ইরানকে নতুন করে কোনো স্যাংশন দেওয়া যাবে না, ইরানকে নতুন করে কোনো ইরানের বিরুদ্ধে শত্রুতা তখন তারা করতে পারবে না, যেহেতু ইরানের হাতে একটা খুব মোক্ষম অস্ত্র থাকবে তখন। পাশাপাশি ইরানের যে জবরদখলকারী সম্পদ, জব্দকৃত সম্পদ, এগুলোকে ইরানকে ফেরত দিতে হবে। এটার মাধ্যমে ইরানের ইকোনমিও কিন্তু খুব মানে একটাই হবে। আর হরমুজের টোল তো পাবেই, হরমুজের টোলের পরিমাণ বাৎসরিক ইরান কিন্তু বহু বিলিয়ন ডলার সেখান থেকে অর্জন করতে পারবে, যেটা ইরানের অধিকার ছিল, ইরান এতদিন করেনি, এখন করতে পারে। সুতরাং সার্বিক দিক থেকে যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে যে এই যুদ্ধটা আমেরিকার হেজিমনির পতন ঘটাবে, আমেরিকার যে বৈশ্বিক সুপার পাওয়ার এবং একটা ইউনিপোলার সিস্টেমে যে আমেরিকা কায়েম করেছিল সারা পৃথিবীতে, সেটার পতন হবে। আমেরিকা হয়তো বড় জোর একটা আঞ্চলিক পাওয়ার হয়ে থাকবে, ইরান একটা বড় পাওয়ার হয়ে আবির্ভূত হবে এবং মাল্টিপোলার ওয়ার্ল্ড অর্ডারে আমরা প্রবেশ করব। এবং এটা পুরো ইয়ের জন্য, শুধু মুসলিম বিশ্ব না, আমি বলবো যে আমেরিকার দ্বারা শোষিত শাসিত যে দেশগুলো রয়েছে বা তাদের দ্বারা যে নিগৃহীত নিষ্পেষিত যে দেশগুলো আছে, সে জাতিগুলোর জন্য ইনশাল্লাহ এটা ভালো হবে। জি, জনাব মজলিস হুসাইন খান, আমরা এবার একটু ইউরোপের দিকে নজর দিই। আমরা জানি এবং বিশ্ববাসী জানে যে ইউরোপ সাধারণত আমেরিকার নীতি সবসময় অনুসরণ করে, কিন্তু এবারের যুদ্ধের পর আমরা একটু ভিন্ন রকমের চিত্র দেখছি। এটা কি মনে হয় যে ইউরোপ নতুনভাবে বিবেচনা করছে তাদের নীতিমালা নিয়ে? সবসময় ইউরোপ ইয়ে ছিল আর কি, মানে দ্বিতীয় মহাযুদ্ধের পর থেকে আমরা দেখতে পাচ্ছি যে ইউরোপ আমেরিকার তল্পিবাহক হয়ে রয়েছে আর কি। হ্যাঁ, মানে সেটা দ্বিতীয় মহাযুদ্ধের যে মানে ইয়ে অবস্থা এবং দ্বিতীয় মহাযুদ্ধ জার্মানির পরাজয়ের পর মানে একদিকে সোভিয়েত ইউনিয়ন, আরেকদিকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিম ইউরোপ। তো এই অবস্থাতে যখন সোভিয়েত ইউনিয়ন পূর্ব ইউরোপের উপর আধিপত্য স্থাপন করে এই যুদ্ধের মাধ্যমে, এই যুদ্ধের বিজয়ের মাধ্যমে, এবং মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রিটেন, বিশেষ করে এই দুইটা দেশ, ফ্রান্স তো ইয়ে হয়ে গেছিল, মানে জার্মানির হাতে পদানত ছিল দ্বিতীয় মহাযুদ্ধের সময়, তাই না? মানে বিশেষ করে এই দুইটা দেশ, মানে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রিটেন, বাকি পশ্চিম ইউরোপীয় দেশগুলোর উপর কর্তৃত্ব স্থাপন করে এবং সেখানে জার্মানিও পরাজিত হয়, জার্মানিকে ভাগাভাগি করা হয়, পশ্চিম জার্মানি, পূর্ব জার্মানি, পশ্চিম জার্মানি মার্কিন বলয়ে প্রবেশ করে, পূর্ব জার্মানি সোভিয়েত বলয়ে। যাই হোক, মানে তখন থেকে শুরু হয় শীতল যুদ্ধ এবং শীতল যুদ্ধে আমরা দেখতে পাই যে মানে ইউরোপ দুই ভাগে বিভক্ত, তখন বিশ্বকেও দুই ভাগে বিভক্ত করা হয়েছে, মানে প্রো সোভিয়েত এবং প্রো আমেরিকান। তো ইউরোপ যেটা মানে এখন আমরা দেখতে পাই, তখন তো খণ্ডিত ইউরোপ, মানে পূর্ব ইউরোপ রাশিয়ার কন্ট্রোলে, পশ্চিম ইউরোপ মার্কিন যুক্তরাষ্ট্রের কন্ট্রোলে। এবং তখন থেকে মানে মার্কিন যুক্তরাষ্ট্র ন্যাটো জোট গঠন করে, ওখানে ওয়ারশো জোট গঠন করা হয়। ওয়ারশো জোটের মাধ্যমে সোভিয়েত ইউনিয়ন পূর্ব ইউরোপের উপর আধিপত্য স্থাপন করে রাখে এবং ন্যাটো জোট গঠন করে মার্কিন যুক্তরাষ্ট্র ন্যাটো জোটের মাধ্যমে পশ্চিম ইউরোপের উপর তার নিয়ন্ত্রণ এবং কর্তৃত্ব প্রতিষ্ঠা করে। এবং এইভাবেই চলতে থাকে শীতল যুদ্ধ বা ঠান্ডা যুদ্ধ শেষ হওয়া পর্যন্ত। শেষ হয়ে গেলে পরে 91-92 সালে আমরা দেখতে পাই যে ওয়ারশো জোটেরও বিলুপ্তি ঘটে গেছে, সোভিয়েত ইউনিয়নও নেই, সেখানে রাশিয়া এসেছে। কিন্তু মানে ওই যে পূর্ব ইউরোপীয় দেশগুলো ছিল, সেগুলোকে ছলে বলে কৌশলে মার্কিন যুক্তরাষ্ট্র অনেকগুলোকে ন্যাটোতে অন্তর্ভুক্ত করেছে এবং কিছু কিছু কয়েকটা দেশ ন্যাটোর বাইরে রয়েছে। রাশিয়ার সাথে তাদের সম্পর্ক ভালো, যেমন মানে বেলারুশ, এরা এই ধরনের দুই একটা দেশ। কিন্তু বাকি সব দেশগুলোই ইউরোপের এখন ন্যাটোর অন্তর্ভুক্ত হয় এবং ন্যাটো এবং আরেকটা জিনিস, ইউরোপীয় ইউনিয়ন তখন গঠন করা হয়েছিল। ইউরোপীয় ইউনিয়ন যদি আমরা ধরি যে ইউরোপ তাদের নিজস্ব সক্রিয়তা বজায় রাখতে চায়, তাহলে আমাদেরকে দেখতে হবে ইউরোপীয় ইউনিয়নের দিকে, ন্যাটোর দিকে না। ন্যাটো হলো আমেরিকার একটা মানে আমেরিকার একটা মানে কি বলে এটাকে মেকানিজম,
মানে আর কি আধিপত্য বিস্তারের জন্য ইউরোপের উপর আমেরিকার একটা মেকানিজম ন্যাটো। কিন্তু ইউরোপীয় ইউনিয়ন হলো আসলে ইউরোপের মানে তারা ইউরোপকে আবার জি পূর্বের অবস্থায় নিয়ে যেতে আগ্রহী এই ইয়েতে। তো এখন যদি ন্যাটো যত দুর্বল হবে, ইউরোপীয় ইউনিয়ন তত শক্তিশালী হবে বা ইউরোপ শক্তিশালী হবে। হ্যাঁ, তো তো এই আমরা যে এবার কিন্তু মানে দেখলাম, আপনি যথার্থই বলেছেন জনাব মনির হোসেন খান, আমরা এবার দেখলাম কিন্তু নেটো এবং ইউরোপীয় শক্তিশালী যে দেশগুলো আছে কোনো দেশই কিন্তু সহযোগিতা করেনি, ট্রাম্পের আহ্বানেও সাড়া দেয়নি। এই যে সাড়া দেয়নি, এটাতে কি আমরা ভাবতে পারি যে ইউরোপ নতুন করে সামরিক নীতি বা আমেরিকার নীতি নিয়ে বিবেচনা করছে? জনাব আশিক। হ্যাঁ, মানে আমার কাছে মনে হচ্ছে যে তারা কিছুটা করা যায়। আমি যদিও বলবো যে পুরোপুরি করছে কিনা, কিছুটা করার চেষ্টা করতেছে। তাদের মধ্যে একটা এসেছে, একটা উপলব্ধি ভাব এসেছে যে আমেরিকা আসলে তার নিজের স্বার্থে মানে ইউরোপকে ব্যবহার করে আমেরিকা আর কি। হ্যাঁ, মানে সেখানে ইউরোপের কোনো নিজস্ব স্বকীয়তা নেই, ব্যক্তিত্ব নেই জি এখন। এবং এটা আরো হয়েছে মানে ইউক্রেন যুদ্ধের মাধ্যমে। ইউক্রেন যুদ্ধেও দেখা যাচ্ছে যে আসলে ইউরোপীয় ইউনিয়ন ক্ষতিগ্রস্ত হয়েছে, মানে ইউরোপীয় ইউনিয়ন। এর আগে ব্রেক্সিট করার মাধ্যমে ব্রিটেন যখন বেরিয়ে যায়, তখন প্রথম আঘাত আসে ইউরোপীয় ইউনিয়নের উপর। আসলে ইউরোপীয় ইউনিয়নকে দুর্বল করা হচ্ছে আর কি, মানে সেটা আচ্ছা ব্রিটেন আচ্ছা এবং আমেরিকা মিলে আপনার। এবং তারা প্রচ্ছন্ন ভাবে মানে এটা গোপন রেখেছে তারা, আমার কাছে যেটা মনে হচ্ছে। তাদের এটা হলো যে ইউরোপীয় ইউনিয়নকে শক্তিশালী হতে দিবে না, বরং ন্যাটোর মাধ্যমে ইউরোপীয় ইউনিয়নকে সবসময় দুর্বল করে নিজেদের আজ্ঞাবহ রাখবে, জি যথার্থ নিজেদের আজ্ঞাবহ বলেছেন। রাখবে। আর আরেকটা জিনিস আমি বলতে চাই যে এই যে ব্রেক্সিট করে যে ইউরোপীয় ইউনিয়ন ত্যাগ করলো ব্রিটেন, ইউরোপীয় ইউনিয়নে থাকার তো অনেক যেটা ইউরোপীয় ইউনিয়নে থাকলে পরে ওই সুযোগ সুবিধাগুলো ব্রিটেনের জন্য হতো না। সেটা হলো যে এই যে আঞ্চলিক এবং বৈশ্বিক যুদ্ধগুলো যেগুলো আমরা দেখতেছি বিশ্বের বিভিন্ন জায়গায় হচ্ছে, যেমন এখন মধ্যপ্রাচ্যে, পশ্চিম এশিয়ায় অর্থাৎ মধ্যপ্রাচ্যে এখন চলমান ইরানের সাথে যুদ্ধ, তারপরে লেবাননে যুদ্ধ, গাজায় যুদ্ধ, ইয়েমেনে যুদ্ধ, এরকম আমরা দেখতে পাচ্ছি। এই যুদ্ধগুলো আসলে কি? আসলে হলো যে ব্রেক্সিট করে ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হয়ে এসে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রিটেন তারা কি করতে চাচ্ছে যে ইংরেজি ভাষাভাষী যে সাম্রাজ্যবাদী একটা শক্তি, মানে মার্কিন যুক্তরাষ্ট্র ইংরেজি ভাষাভাষী, ব্রিটেনও ইংরেজি ভাষাভাষী, এরা চাচ্ছে যে পুরো বিশ্বের ওপর তারা কন্ট্রোল করবে। সেই অ্যাংলোফোনিয়ান সাম্রাজ্য, মানে আমি এটার নাম দিয়েছি অ্যাংলোফোনিয়ান সাম্রাজ্য আর কি। হ্যাঁ, অ্যাংলোফোনিয়ান সাম্রাজ্যকে পৃথিবীতে বিস্তার ঘটানোর জন্য, এবং এর জন্য দরকার হলো যত এনার্জি সেক্টর গুলো, এনার্জি যত ইয়েগুলো আছে, খনিজ সম্পদ, তেল, গ্যাস, এগুলো সব করায়ত্ত করা। এবং এটা করায়ত্ত করতে পারলে পরে তারাই একচেটিয়া মালিক হবে আর কি। ইউরোপীয় ইউনিয়নের মধ্যে যদি বলেছেন জনাব মনির খান, আমাদেরকে একটু সংক্ষেপে বলতে হবে কারণ আমাদের অনেক বিষয়ে কথা বলার প্রয়োজন আর কি। আমি এবার একটু আশিক ভাইয়ের কাছে যাচ্ছি। আশিক ভাই, এই যে মনির ভাই মোটামুটি ইউরোপের অবস্থানটা সুন্দরভাবে তুলে ধরেছেন। আমরা একটা জিনিস সবার মনেই কিন্তু উদ্রেক করে, সেটা হলো এই যে 47 বছর ধরে আমেরিকা ইরানের উপরে সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি, নিষেধাজ্ঞা, অবরোধ সহ যত রকমের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুযোগ থাকে সবগুলো সুযোগ তারা কাজে লাগিয়েছে, কিন্তু তারপরেও ইরানকে কোনোভাবেই দমানো সম্ভব হয়নি। ইসলামী প্রজাতন্ত্র ব্যবস্থা আগের চেয়ে বরং আরও বেশি দৃঢ় হয়েছে। এর পিছনে কি কারণ রয়েছে বলে আপনি মনে করেন? দেখুন, অন্যায় চাপ, অন্যায় যুদ্ধ, এগুলো কখনোই একটা জাতি যদি সেই জাতির মধ্যে স্বাধীন চেতা মনোবৃত্তি থাকে এবং সেই জাতি যদি মানে একটা সংগ্রামী জাতি হয় এবং যার ইতিহাস অনেক বড় এবং সভ্যতা তাদের থাকে, সেই জাতি, এবং হ্যাঁ, এবং এটা রয়েছে ইরানের, এইরকম একটা জাতিকে কিন্তু আপনি চাপ দিয়ে কখনো তাদেরকে নত করাতে পারবেনই না, বরং তারা আরো জাগবে। যত আপনি চাপ প্রয়োগ করবেন তত এটা হবে। আর আমেরিকার যে 47 বছর ধরে যে পদক্ষেপগুলো, এগুলো তো প্রত্যেকটা অন্যায় পদক্ষেপ ছিল। যেমন ইরান পারমাণবিক গবেষণা করবে
শান্তিপূর্ণ, বেসামরিক, সেটা করতে দিচ্ছে না। এখন যেই দেশ আমেরিকা নিজেই পারমাণবিক সামরিক কাজে তার পারমাণবিক জ্ঞানটা সে কাজে লাগায় এবং পৃথিবীতে একমাত্র তারই রেকর্ড রয়েছে যে সে পারমাণবিক বোম প্রয়োগ করেছে, একবার না দুইবার প্রয়োগ করেছে। এরকম একটা জাতি যখন আরেকটা জাতি যে বলছে যে এনপিটি সাইন করেছে, দেখেন ইসরায়েল কিন্তু এনপিটি সাইন করেনি, ইরান কিন্তু একটা এনপিটি সাইন করেছে। ইরানের সবসময় আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার পরিদর্শকরা আসতেছে, তাদেরকে সাক্ষাৎকারের সুযোগ দেওয়া হচ্ছে, তাদেরকে পরিদর্শন করার সুযোগ দেওয়া হচ্ছে, সবই কিন্তু ইরান প্রোটোকল মেনে চলছে। তারপর তাদেরকে কেন করতে দিচ্ছে না? পুরোটাই কিন্তু একটা অন্যায়। ইসলামী বিপ্লবের পর ইরানের সম্পদগুলো তাদেরকে রেখে দিয়েছে, এটা অন্যায়। ইরানের আগের যে সরকার ছিল, শাহের সরকার, বিপ্লবের আগে, তারা আমেরিকার কাছ থেকে কিছু F-16 জেট ফাইটার, ইসরায়েলের কাছ ব্রিটেনের কাছ থেকে কিছু চিফটেন ট্যাঙ্ক, এগুলো কিন্তু সে অর্ডার করেছিল। এগুলো দেওয়ার যখন ডেলিভারি সময় ঘনিয়ে আসছিল তখনই বিপ্লবটা হয়ে যায়। বিপ্লবের পরে পরবর্তী যে সরকার, তারা বলেছে যে আমাদের যে অস্ত্রগুলো সেগুলো তোমরা দাও, তারা বলেছে যে সেটা আমরা দেব না। তো খুব স্বাভাবিক, তারা বুঝেছে যে এটা তো দেবে না পশ্চিমারা এখন। তো তারা বলছে ঠিক আছে, কোনো সমস্যা নেই, অস্ত্র আমাদের প্রয়োজন নাই, কিন্তু আমাদের টাকাটা ফেরত দাও। সেটাও কিন্তু দেয়নি। তারা কি করেছে, সেই অস্ত্রগুলো, সেই ট্যাঙ্ক এবং সেই জঙ্গি বিমানগুলো ইসরায়েলকে বিনামূল্যে সরবরাহ করেছে। ইসরায়েল যে আজকে F-16 প্লেন উড়িয়ে ইরানে হামলা করে, সেইগুলো ইরানের টাকা দিয়ে কেনা। মানে এই যে এত অন্যায়, এরকম অন্যায় তো আমার মনে হয় না, আমি যতটুকু অন্যান্য জাতিকে যে নিষ্পেষণ তারা করেছে, কোন জাতির সাথে এই অন্যায়গুলো হয়নি। এই অন্যায়ের কারণে ইরানিরা খুবই কিন্তু তারা বলেছে যে ইরান একটা 6000 বছর পুরানো সভ্যতা, তাদের কিন্তু একটা সৌম্য একটা জাতি, তারা তাদের শিক্ষা দীক্ষা, তাদের পাশাপাশি ধর্মীয় যে তাদের ইটা রয়েছে, মানে তাদের যে একটা উদ্দীপনা রয়েছে, তাদের যে মানে ধর্মও কিন্তু এটা শেখায়। মানে আমাদের যে ইসলাম ধর্ম রয়েছে, সেই ইসলাম ধর্মেও কিন্তু এটাই শেখায় যে কখনো একটা জালেমের সামনে আমরা মাথা নত করতে পারবো না, এবং আমরা যেন না করি, এবং আমরা যেন কোনো অবস্থাতেই একটা মাজলুম, আমার সামনে যদি অন্য কেউ মাজলুম হয়, আমি যেন এগিয়ে যাই। ইরানি জাতি, যেহেতু একটা ইসলামী বিপ্লব এখানে হয়েছে, এবং এখানে আপনারা জানেন যে ইরানের সর্বোচ্চ নেতা থেকে শুরু করে ইরানের যারা নেতৃত্ব, তারা কিন্তু প্রত্যেকেই খুবই ধর্ম চর্চাকারী এবং ধর্মের পক্ষে তারা কথা বলে, বা ধর্মীয় শিক্ষায় তারা শিক্ষিত একটা জাতি, এবং সেই নেতৃত্ব এবং জাতিটাও তাই। সুতরাং এরকম একটা জাতি যাদের সভ্যতাও রয়েছে, পাশাপাশি তারা ধার্মিকও, এবং তাদের ওই আত্মসম্মান বোধ এবং সেই স্বাধীন চেতা মনোবৃত্তিটা রয়েছে, এরকম একটা জাতি কিন্তু কখনোই মাথা নত করবে না। বরং ফলাফল উল্টা হয়েছে। ইরানে যতই প্রেসার দেওয়া হয়েছে, ইরান ততই উন্নতি করেছে। আমি একটা ছোট উদাহরণ দিলে বিষয়টা, যেহেতু অনেকগুলো উদাহরণ রয়েছে, আমি একটাই উদাহরণ দিতে চাচ্ছি। সেটা হচ্ছে যে ইরান প্রথমে জার্মানির সিমেন্স থেকে আপনার কিনতো, মানে আপনার টারবাইন কিনতো, যেটা হচ্ছে কম্বাইন সাইকেল টারবাইন, সেটা সে কিনতো, এবং এই টারবাইন দিয়ে তারা বিদ্যুৎ উৎপাদন করতো। ইরান একটা প্রচুর পরিমাণ গ্যাস উৎপাদনকারী দেশ, এবং ইরানের গ্যাসের মজুদ কখনো পৃথিবীতে প্রথমে চলে যায়, কখনো রাশিয়া যায়, মানে নতুন নতুন গ্যাস ফিল্ড আবিষ্কার হওয়ার উপর নির্ভর করে। কখনো কখনো ইরান প্রথমও ছিল পৃথিবীতে, এই মুহূর্তেও হয়তো এখনো প্রথম আছে, কখনো রাশিয়া হয়, যাই হোক। তো ইরানের গ্যাস এবং তেল দুইটাই অনেক বেশি, এবং ইরান বিদ্যুৎও প্রচুর পরিমাণ উৎপাদন করতে পারে, এবং বিদ্যুৎ উৎপাদন করা যতগুলো মানে টেকনোলজি ওয়ার্ল্ডে ব্যবহৃত হয়, সেটা জিওথার্মাল টেকনোলজি থেকে শুরু করে আপনার রিনিউয়েবল এনার্জি থেকে শুরু করে, সেটা যেগুলো আপনার রিসাইকেল করা হয় সেগুলো থেকে শুরু করে, মানে হাইড্রো ইলেকট্রিসিটি থেকে শুরু করে, সোলার থেকে, মানে সমস্ত কিছু সে কিন্তু করে। হ্যাঁ, ফটোভোল্টাইক যেই এগুলো রয়েছে, ইলেকট্রিসিটি উৎপাদন পদ্ধতি রয়েছে, সেটা থেকে শুরু করে নিউক্লিয়ার, সবই সে করে। তো এরকম একটা জাতি, তো সে তার বিদ্যুৎ উৎপাদনের জন্য সে কিন্তু তার গ্যাসকে ব্যবহার করে এই টারবাইনটা সে আনতো জার্মানি থেকে। তো জার্মানি কি করলো, তাকে যখন স্যাংশন দিল, বললো যে এই টারবাইনটা আমি বিক্রি করবো না, এবং এই টারবাইনটা পৃথিবীর শুধু 5টা দেশ তৈরি করতে পারতো, যেটা হচ্ছে যে ইউরোপের দেশগুলো কয়েকটা, এবং এরা সারা, মানে এটা কিন্তু রাশিয়াও তৈরি করতে পারে না, এটা চীনও তৈরি করতে পারে না। এইরকম একটা টারবাইন ইরানকে যখন তারা স্যাংশন দিল, তখন ইরান কি করলো, নিজেরা বানানো শুরু করলো। এবং এইটা আগে বলেছি যে যেটা মাত্র 4-5টা দেশ পৃথিবী পারে, সেটা কিন্তু সহজ টেকনোলজি না। ইরান এটা করে ফেললো অবশেষে, করে তারা কিন্তু তাদের নিজস্ব টারবাইন, দেয়ালে যখন পিঠ ঠেকে যায় তখন তো সামনে যাওয়া ছাড়া কোনো উপায় থাকে না, সেটাই ইরান করেছে। সেই টারবাইন কিন্তু রাশিয়ার কাছে ইরান বিক্রি করছে। মানে খুব মজার বিষয় যে এটা এখন রাশিয়াকেও যখন ইউক্রেন যুদ্ধ শুরুর পরে জার্মানি একই স্যাংশন দিল যে আমি তোমার টারবাইন বিক্রি করবো না,
রাশিয়া পরে ইরানের কাছ থেকে অর্ডার দিল এবং প্রথমে 2টা কিনলো, সে কিনে দেখার চেষ্টা করলো এবং তারা দেখলো যে এটা 2% বেশি ইফিশিয়েন্ট, মানে সিমেন্সের চেয়েও, মানে জার্মানি টারবাইনের চেয়েও ইরানি টারবাইন 2% বেশি ইফিশিয়েন্ট। এরপর থেকে সে 40টা টারবাইন একসাথে ইরানকে অর্ডার করেছে। এইভাবে দেখেন যে ইরান, একটা উদাহরণ দিলাম, সব ক্ষেত্রে এটাই হয়েছে, মানে যত Exactly. জায়গায় আপনি তাকে দেয়ালে পিঠ ঠেকানোর চেষ্টা করেছেন, সে ফাইট ব্যাক করেছে এবং এগিয়ে এসছে। এক্স্যাক্টলি, আমরা জানি এবং এটা ইতিহাস খ্যাত যে ইরান আবহমান কাল থেকেই তারা জ্ঞান ও বিজ্ঞানে অসম্ভব সমৃদ্ধ, এবং সেটা এই স্যাংশনের ভিতরেও তাদের এখন যে সামরিক অগ্রগতি সেটা বাস্তবে দেখিয়ে দিয়ে সেটা প্রমাণ করেছে। সুতরাং জ্ঞান বিজ্ঞানে ইরানের অগ্রগতির বিষয়টি সর্বজনবিদিত, এইটা কেউই তাদেরকে দমিয়ে রাখতে পারবে না, কারণ এটা বোমা দিয়ে নষ্ট করা যায় না, এটা মেধার বিষয়। জ্ঞান তো কখনো প্রমাণিত। হ্যাঁ, এক্স্যাক্টলি। তো আমরা লক্ষ্য করেছি যে ট্রাম্প সাহেব তিনি একদিকে 45 দিনের ঘোষণা দিলেন, আবার অন্যদিকে বলছেন যে তিনি স্থলবাহিনী পাঠিয়েছেন বা ইরানে হামলা করার জন্য। তো এইটা কি মামুলি একটা হুমকি, নাকি আসলে এর কোনো বাস্তবতা আছে বলে মনে হয়? যদি স্থলবাহিনী এখানে প্রবেশ করেই পরিস্থিতিটা কোন দিকে যেতে পারে বলে মনে করেন আপনারা, জনাব মনির হোসাইন খান? ট্রাম্প কখনো ৪৫ দিনের যুদ্ধবিরতির কথা বলে, কখনো আবার হুমকিও দেয় সেই সাথে সাথে। আসলে ট্রাম্পের যে মতিগতি আসলে খুবই ভলাটাইল টাইপের আর কি, মানে কোনো স্থিরতা নেই তার। এক এক সময় এক একটা মানে উদ্যোগ নেয়, কথা বলে, সিদ্ধান্ত নেয় আর কি। মানে এটা হলো ট্রাম্পের একটা মানে ইয়ে, এবং এটা সে ইচ্ছে অনেকটা তার মানে স্বভাবও এরকম, এবং সে এটা করে যাতে করে যেন তার প্রতিপক্ষ যেন ঠিক মতন ইয়ে না করতে পারে। আসলে ট্রাম্প কি চাচ্ছে? সে কি যুদ্ধবিরতি চাচ্ছে নাকি না যুদ্ধ করতে চাচ্ছে? যেটাই হোক না কেন, ট্রাম্প যত ধরনের টেকনিকই ব্যবহার করুক না কেন, ইরান আর কখনোই ট্রাম্পকে ইয়ে করবে না, মানে বিশ্বাস করবে না। মানে যুদ্ধবিরতির কথা বললেও ইরান সেখানে বিশ্বাস করবে না। আর যদি সে সৈন্য পাঠানোর উদ্যোগ নেয় বা নিচ্ছে, সেক্ষেত্রেও ইরান পূর্ব প্রস্তুতি নিয়ে রেখেছে আর কি, পূর্ণ প্রস্তুতি নিয়ে রেখেছে, এবং সেভাবে মোকাবেলা করবে যদি আসে, মানে ইয়েতে ঢুকে, ইরানে ঢুকে। তো আমার কাছে কথা হলো যে মানে ট্রাম্প আমেরিকান সৈন্য এবং ইসরায়েলি সৈন্যের মধ্যে আসলে পার্থক্য কি? আসলে কোনো পার্থক্যই নেই। এই ইসরায়েলি সৈন্য সেনাবাহিনী স্থল যুদ্ধ করেছে ইয়েতে 2 বছর ধরে, গাজাতেও এবং লেবাননে, এবং এখনো করছে লেবাননের সাথেও। তাতে কি মানে হিজবুল্লাহ এবং হামাসকে কি ক্রাশ করতে পেরেছে? কি পূর্ণরূপে ইয়ে মানে গাজা দখল করতে পেরেছে? দক্ষিণ লেবানন দখল করতে পেরেছে এই সেনাবাহিনী? আসলে ইসরায়েলি সেনাবাহিনীর সাথে আমেরিকান সেনাবাহিনীর কোনো পার্থক্য নেই। তাইলে মানে এই একই কাজে যদি মানে মার্কিন যুক্তরাষ্ট্র অর্থাৎ ট্রাম্প মার্কিন সেনাবাহিনীকে স্থল যুদ্ধে পাঠায় ইরানের সাথে, তাহলে পরিণতি তো আমরা আগেই দেখেছি যে কি হয়েছে, মানে লেবাননে এবং গাজাতে। যথার্থ বলেছেন জনাব মনির খান। তার চাইতেও আরো মারাত্মক পরিণতি হবে মার্কিন বাহিনীর এই স্থল যুদ্ধে। জি, আমরা যদি স্থল যুদ্ধ করে, না হয়, ব্লাফ না হয় আর কি, সেটা আর কি। আমরা আলোচনা অনেক সময় একেবারে শেষ আমেরিকা দিকে কিন্তু চলে এসেছি। ব্লাফ দিয়ে ইয়ে করে আর কি, আপনার মানে তার লক্ষ্য উদ্দেশ্য চারিতার্থ করার চেষ্টা করে, ব্লাফ দিয়ে ভয় দেখিয়ে এরকম ভাবে। তো ইরান তো সেখানে ব্লাফেরও শিকার হবে না, আর ভয়ও পাচ্ছে না ইরান, তাই না? এটাই আর কি। যথার্থই বলেছেন আপনি। জনাব আশিকুর রহমান, আপনি আপনার আলোচনায় এনপিটি প্রসঙ্গটি এনেছেন। এনপিটি ইরান যথেষ্ট আন্তরিকতার সাথে তার উপর অর্পিত দায়িত্বগুলো সুন্দরভাবে, সুষ্ঠুভাবে পালন করে যাচ্ছে, কিন্তু এই পালনের মাধ্যমে তাদের সুবিধার পরিবর্তে অনেক বেশি কোণঠাসা হতেই বিশ্ববাসী দেখেছে সবসময়। তাহলে এই এনপিটি চুক্তির মধ্যে থাকাটা কতটা যৌক্তিক বলে আপনি মনে করেন? না, আমার কাছে মনে হয় একদমই যৌক্তিক না, কারণ পরপর 2 বার যখন দেখেন এনপিটি যখন একটা দেশ সাইন করে এবং আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার সমস্ত প্রোটোকল মেনে চলে, তাদের সাথে সহযোগিতা করে, তখন কিন্তু আণবিক শক্তি সংস্থার দায়িত্ব যতক্ষণ পর্যন্ত তার পারমাণবিক কর্মসূচি সামরিক দিকে না যায় বা তারা নিউক্লিয়ার বোম তৈরি করার ঘোষণা না দেয়, ততক্ষণ পর্যন্ত তার পারমাণবিক কেন্দ্রগুলোর নিরাপত্তা দেওয়া। তো
12 দিনের যুদ্ধেও আমরা দেখেছি, যুদ্ধের শেষের দিকে এসে তারা কিন্তু হামলা করেছে, আমেরিকা সেই ফোর্দোতে এবং ইস্পাহানের নাতানজ এইসব জায়গায় হামলা করেছে, এই যুদ্ধেও করে যাচ্ছে। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা একটা এনপিটি সাইন করা দেশ, যেটা একটা মেম্বারের মতো, তাই না? তাদের একটা ক্লাব, জি তার একটা ক্লাবের সদস্য, সেই আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার অধীনে থাকা একটা দেশ, তার উপরে অন্যায়ভাবে পারমাণবিক স্থাপনায় হামলা হচ্ছে, জি অথচ সে কিন্তু কোন রকম এটাকে প্রতিবাদ তো দূরের কথা, সে কিন্তু কন্ডেম পর্যন্ত করেনি। এই যে বিষয়টা, তার তো নিরাপত্তা দেওয়ার কথা, তাই না? সে অন্তত কন্ডেমটুকু এক্স্যাক্টলি করবে, সে কিন্তু করেনি তারা কন্ডেমটা। দেখুন, এই পারমাণবিক কেন্দ্রে যে হামলা হয়, হামলা হলে কিন্তু এটার তেজস্ক্রিয়তা ছড়িয়ে যেতে পারে, এটা ইরানের জনগণ ক্ষতিগ্রস্ত হতে পারে, এটা আশেপাশের দেশগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে। যেমন ইরানের বুশেহের, এটা কিন্তু একেবারে পার্সিয়ান গালফের তীরে, এখানে ক্ষতিগ্রস্ত হলে এখানে কাতার হতে পারে, বাহরাইন হতে পারে, কুয়েত, তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। তো এইটা দেখা তো মানে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার দায়িত্ব, তারা কিন্তু এই দায়িত্ব পালন করেনি আমেরিকার ভয়ে, বা আমেরিকার যেটাই বলেন তাদের অধীনে, কিংবা এইগুলো আসলে এই জাতিসংঘ বলি বা আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বলি, WHO বলি, FAO, এই যেগুলো যতগুলো আন্তর্জাতিক সংস্থা দিয়ে আসলে এই শোষণের কাঠামোটা তৈরি করা হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে, এই কাঠামো এই যে এইগুলো রয়েছে, অর্গানাইজেশন গুলো রয়েছে, তারা কিন্তু সবাই আমেরিকার ফেভারে কাজ করে, এটা প্রমাণিত, বহু যুদ্ধে বহু দেশের ক্ষেত্রে প্রমাণিত। এবার আরো ভালোভাবে এটা প্রমাণিত হয়েছে। সুতরাং ইরানের, এখন যদি ইরান এনপিটি থেকে বের হয়ে যায়, ইরানের পূর্ণ অধিকার রয়েছে, এবং এটা নিয়ে কথাও হচ্ছে ইরানের পার্লামেন্টের অনেক সদস্য, আমি যেটা শুনেছি যে তারা ইতোমধ্যে এটা পার্লামেন্টে একটা বিল তোলা যায় কিনা এই জাতীয় কাজ তারা করছেন, এবং এটা যদি ইরান করে ইরানের জন্য ভালো হবে। শুধু এনপিটি যে করে যে তাদের লাভ হয়নি তা না, বরং ক্ষতি হয়েছে। একটা ক্ষতি আমি শুধু বলবো, আর কিছু না, সেটা হচ্ছে যে 12 দিনের যুদ্ধের ঠিক 2-3 দিন আগে, আপনাদের যদি মনে থাকে, যে ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় তারা ইসরায়েলের মানে সাইবার একটা অ্যাটাক করেছিল, এবং হ্যাক করে প্রায় হাজার হাজার ঘন্টার সিসিটিভি ফুটেজ এবং হাজার হাজার মানে গিগাবাইটের বিভিন্ন ফাইল, এগুলো ছবি, ভিডিও, এগুলো কিন্তু তারা পেয়েছে। সেখানে তারা দেখেছে যে মানে তাদের যে এনপিটি সাইন করার কারণে যে ইরানের নিউক্লিয়ার সাইট গুলোতে যে সিসিটিভি বসানো থাকে আইএই এর, সেই সিসিটিভির সরাসরি অ্যাক্সেস তারা ইসরায়েলকে দিয়ে রেখেছিল। এটা কিন্তু তারা দেখেছে। মানে এমন না যে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা সিসিটিভি দেখে তারপর ইসরায়েলকে ইনফর্ম করতো, না, সরাসরি অ্যাক্সেস দিয়ে রেখে যেত। এরকম একটা সরাসরি একটা বিশ্বাসঘাতকতা, তাই না? এরকম একটা সাইন করে ইরান উল্টার ক্ষতি হয়েছে। সুতরাং আমার কাছে মনে হয় যে এরা যদি বের হয়েছে, এটা তাদের জন্য অধিকার রয়েছে, এবং বের হয়ে হয়তো যেতেও পারে, এবং এটা যদি যায় ইরানের তরফ থেকে এটা কোনো অন্যায় তো না, বরং ইরানের এটা অধিকার, এবং এটাই করা উচিত হবে বলে আমি মনে করি। জি, অনেক অনেক ধন্যবাদ। আমার সর্বশেষ প্রশ্ন আজকের আলোচনার, ডক্টর মনির হোসেন খান, আপনার কাছে, সেটা হলো যে এই যে আমেরিকা এবং ইসরায়েল নিজেরা সবসময় মানবাধিকারের কথা বলে এবং নিজেদেরকেই একমাত্র সভ্য জাতি বলে মনে করে, অথচ তারা এখানে ইরানের হামলায় আমরা লক্ষ্য করেছি ধর্মীয় ব্যক্তিত্বদের এবং এখানকার মেধাবী যত ব্যক্তিত্ব আছে সবাইকে টার্গেট কিলিং করছে, স্কুলে হামলা চালাচ্ছে, হাসপাতালে হামলা চালাচ্ছে, ব্রিজ কালভার্টে হামলা চালাচ্ছে। এই যে হামলার ধরন, এটা কি যুদ্ধাপরাধ নয়? যদি যুদ্ধাপরাধ হয়েই থাকে, তাহলে আন্তর্জাতিক বিশ্বের কি করণীয় কিছু নেই? নিঃসন্দেহে এগুলো যুদ্ধাপরাধ এবং মানবতা মানবতা বিরোধী যুদ্ধ অপরাধ, এবং আন্তর্জাতিক সংস্থাগুলো মানে সকল দেশের উচিত এর বিরুদ্ধে জোরালো প্রতিবাদ করা, তীব্র প্রতিবাদ করা, এবং উপযুক্ত যথার্থ শাস্তিমূলক পদক্ষেপ এবং ব্যবস্থা গ্রহণ করা। কারণ নিঃসন্দেহে মানে আমেরিকা এবং ইসরায়েল অপরাধী, মানে ইসরায়েলের অপরাধ তো একদম স্পষ্ট, মানে সেই গত মানে ৭৭-৭৮ বছর ধরে সে একটানা করে যাচ্ছে। তার আগেও মানে সেই জায়নবাদী ইহুদিবাদীরা ফিলিস্তিনে প্রচুর অন্যায় মানে অপকর্ম করেছে, অপরাধ করেছে, সেগুলো তো আছে। এগুলো সবগুলো যদি আমরা একত্রিত করি, এবং ইসরায়েল আসলে সন্ত্রাসবাদের মধ্য দিয়ে তার জন্ম হয়েছে, এবং সন্ত্রাসবাদী সেই দেশটি, এবং সবসময় সন্ত্রাসবাদী কার্যক্রম অব্যাহত রেখেছে সব জায়গায়। মানে ইসরায়েলের ভিতরে ফিলিস্তিন, মানে ইসরায়েল মানে ফিলিস্তিন, অধিকৃত ফিলিস্তিনে এবং সমস্ত আরব দেশগুলোতে এবং ইরানে, সব জায়গায় মানে এই অপরাধ করে যাচ্ছে আর কি। মানে
আসলে আসলে বিশ্বের উচিত মানে সত্যের সাথে দাঁড়ানো, মিথ্যা এবং বাতিল এবং যত অন্যায়, জালেম, জুলম আছে এগুলোর বিরুদ্ধে দাঁড়ানো, পক্ষে দাঁড়ানো, নির্যাতিতদের পক্ষে দাঁড়ানো। এবং এটা যদি না করা হয়, এটা যদি এই দায়িত্ব থেকে যদি বিশ্ববাসী এবং আন্তর্জাতিক সংস্থাগুলো, বৈশ্বিক সংস্থাগুলো যদি তাদের দায়িত্ব পালন না করে, তাহলে এই ধরনের অপরাধ বিশ্বে বিস্তৃতি লাভ করবে এবং বিশ্ব হয়ে যাবে তখন মানব জাতির বসবাসের জন্য সম্পূর্ণ অনুপযোগী। অতএব এই ইয়েটা আর কি মানে মানে এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ যদি না করা হয়, এবং শুধু প্রতিবাদই যথেষ্ট নয়, একে প্রতিহত করতে হবে। এর জন্য সমস্ত জাতিগুলোকে মানে রুখে দাঁড়াতে হবে এবং এই অন্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, শাস্তিমূলক ব্যবস্থা। যেমন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ ওজমা ইমাম খামেনেইকে যে শহীদ করেছে মানে ইসরায়েল এবং আমেরিকা, যারা এই কাজ করেছে, যারা আদেশ দিয়েছে, যারা এই কাজ মানে এই আদেশকে বাস্তবায়ন করেছে, এক্সিকিউট করেছে, এবং যারা এর জন্য সমস্ত ধরনের সাহায্য সহযোগিতা করেছে, এরা সবাই অপরাধী এবং এদের উপযুক্ত বিচার হওয়া দরকার, দৃষ্টান্তমূলক বিচার হওয়া দরকার আন্তর্জাতিক আইনেও এবং মানে ইসলামী আইনেও এবং আন্তর্জাতিক আইনেও একই। মানে মানে এই ধরনের অপরাধীদেরকে শাস্তি দেওয়া, যোগ্য শাস্তি দেওয়া অপরাধীদেরকে, এটা সমস্ত আইনি ব্যবস্থাগুলোতে, বিচার ব্যবস্থাগুলোতে রয়েছে, মানে বৈধতা রয়েছে এবং এর ব্যবস্থা রয়েছে। কিন্তু প্রশ্নটা হলো যে এটা প্রয়োগটা করবে কে? আমরা আলোচনার শেষ প্রান্তে চলে এসেছি। জনাব আশিকুর রহমান, আপনি এই বিষয়ে যদি কিছু যুক্ত করতে চান, 30 সেকেন্ড। হ্যাঁ, মানে এই বিষয়ের প্রয়োগ তো আসলে ঘটানোর মূল দায়িত্বটা হচ্ছে জাতিসংঘের, যেই জাতিসংঘ দায়িত্ব পালন মোটেও করে না এইসব ক্ষেত্রে। অন্তত অন্যান্য ক্ষেত্রে যখন আমরা দেখি যে কোনো দুর্বল দেশ একটা অন্যায়ও করে না, তখনও কিন্তু খুব খড়গস্ত হয় জাতিসংঘ, যখন দেখি যে সেখানে পশ্চিমাদের স্বার্থ রয়েছে সেই দেশের বিরুদ্ধে। কিন্তু যখন দেখা যায় যে কোনো একটা দেশ, তার উপরে প্রচন্ড মানে অন্যায় হচ্ছে, এবং দেখেন যেই অপরাধগুলো আপনি বললেন এগুলো কিন্তু সবই মানে নৈতিকতা এবং মানবতার, এটা পশ্চিমারা বলতে পারে যে আমাদের মানদণ্ড আলাদা, ঠিক আছে, কিন্তু জেনেভা কনভেনশন অনুযায়ীও, যেটা তারাও সাইন করেছে এবং তারাও এটাকে মেনে চলে বলে দাবি করে অন্তত বাহ্যিকভাবে, সে জেনেভা কনভেনশন অনুযায়ীও কিন্তু এগুলো অপরাধ। হসপিটালে হামলা করা, ঘর বাড়িতে হামলা, এগুলো তারা করে যাচ্ছে। বিভিন্ন এই যে একটা দেশকে প্রস্তর যুগে পাঠিয়ে দেওয়ার কথা বলা, আসলে যেই জাতি বা যেই জাতির সরকার নিজেরাই আসলে চিন্তাগত এবং নৈতিক দিক থেকে প্রস্তর যুগে বসবাস করে, তারা ছাড়া কিন্তু কেউ এই কথা আরেকটা দেশকে বলতে পারে না, এমনকি যুদ্ধের ময়দানে বলতে পারে না যে তোমার পুরো জাতিকে আমি প্রস্তর যুগে পাঠিয়ে দিব। এটা অর্থ কি? আমার যুদ্ধ হচ্ছে সেনাবাহিনীর সাথে, আমি তো জনগণকে এভাবে বলতে পারি না। তো এই কাজগুলো কিন্তু তারা করছে। এখানে জাতিসংঘ একটা, আমি তো দেখিনি একবার কন্ডেম করেছে, একবার একটা নিন্দা প্রস্তাব তুলেছে, একবার এটা নিয়ে কোনো কথা বলেছে। জাতিসংঘের দায়িত্ব জাতিসংঘ পালন করেনি। অন্যান্য যে আন্তর্জাতিক সংস্থাগুলো যেগুলো খবরদারি করে, ইউরোপিয়ান ইউনিয়ন রয়েছে, তারাও কিন্তু তাদের দায়িত্ব পালন করেনি। সর্বশেষ আমি ওআইসির কথা বলবো। ওআইসি কি করছে? ওআইসি তার দায়িত্ব পালন করেনি। হ্যাঁ, আরব লীগ বলি, জিসিসি বলি, পিজিসিসি, তারপরে ওআইসি, কেউ কিন্তু তার দায়িত্ব পালন করেনি। এখন এইটা যেটা দেখা যাচ্ছে যে আসলে গত বেশ কয়েক বছর ধরে একটা রেসিস্টেন্স ফোর্স এবং ব্লক গড়ে উঠেছে সারা পৃথিবীতে, যারা মানবতার কথা বলছে, নৈতিকতার কথা বলছে এবং অন্যায় অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে। আমরা দেখেছি যে ফিলিস্তিনে যখন হামলা হয় তখন ফিলিস্তিনের পাশে এসে ইয়েমেন দাঁড়ায়, ইরান দাঁড়ায়, লেবাননের হিজবুল্লাহ দাঁড়ায় বা ইরাকের রেসিস্টেন্স দাঁড়ায়। এখন সারা পৃথিবীর আমার যেটা মনে হয় সামনে প্রথম মানে বিশ্বযুদ্ধের পরে যেভাবে ভেঙে গিয়েছিল কি বলে জাতিপুঞ্জ যেটাকে বলা হতো, লিগ অফ নেশন, এটা যখন ভেঙে গেল এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যখন মানে এইভাবে আবার নতুন একটা ব্যবস্থার দিকে তারা গেল, এইটাও ভেঙে যেতে হবে। এইটা কিন্তু ক্রেডিবিলিটি পুরোপুরি হারিয়েছে, এটা ভেঙে যাবে। এবং আমার মনে হচ্ছে যে এখন রেসিস্টেন্স ফোর্স তারা উদ্যোগী হয়ে অনেক কিছু করবে। যেমন ইরানে যুদ্ধ হচ্ছে, ইয়ামানিরা আগিয়ে আসছে, লেবানিজরা আগিয়ে আসছে, ইরাক এগিয়ে আসছে। এর বিশ্ব মানবতার জন্য তারা কিন্তু কাজ করছে। তারা কিন্তু শুধু এমন না যে আমার দেশে হামলা হলেই শুধু আমি রুখে দাঁড়াবো। ইয়ামানিরা এমনি খুবই একটা যুদ্ধে জর্জরিত জাতি, তাদের 8 বছর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছিল সৌদি জোটের পক্ষ থেকে এবং ইসরায়েল এবং আমেরিকার নির্দেশ এবং তাদের চক্রান্তে। সেই জাতিটা কিন্তু ফিলিস্তিনের জন্য এগিয়ে আসে। সুতরাং এই রেসিস্টেন্স ব্লক যদি আরো শক্তিশালী হয়
এইটা আমাদের জন্য একটা আশা আকাঙ্ক্ষার কারণ আছে। এছাড়া আমি ওদের তরফ থেকে আমি আর কোনো আশা দেখছি না, এবং তারা তাদের দায়িত্ব পালন করছে না, এবং তাদের কাছ থেকে আশা করে আসলে লাভও নেই। কারণ এগুলোকে গঠনই করা হয়েছে, তাদের যে পুরো কাঠামোটা ইনফ্রাস্ট্রাকচার পুরোটাই Exactly, তৈরি করা হয়েছে আসলে exactly. শোষণ এবং শাসন করার জন্য। সুতরাং তবে এর তবে বিরুদ্ধে রেজিস্ট্যান্স ফোর্স রুখে দাঁড়াবে এবং ইনশাআল্লাহ তাদের দায়িত্ব পালন করবে। এর তবে সাথে আমি একটা বিশ্ববাসী জিনিস অ্যাড আশা করতে চাচ্ছি। করছে যে এই যুদ্ধের পর আশা করছে যে একটা নয়া বিশ্ব ব্যবস্থার দিকে যাবে পৃথিবী। আমরা সেটার প্রত্যাশায় আমরা প্রহর গুনতে পারি। জনাব আশিকুর রহমান, জনাব মনির হোসেন খান, আপনাদের দুজনকে খোলা দৃষ্টির পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। অনেক বিষয়ে কথা বলার ছিল, কিন্তু সময় আমাদেরকে সেই সুযোগ দিচ্ছে না। সময় সুযোগ হলে ইনশাল্লাহ আমরা ভবিষ্যতে আবারও আপনাদের কষ্ট দিব এবং আপনাদের সময় নেব। দর্শক মণ্ডলী, খোলা দৃষ্টির আজকের আয়োজন থেকে আমরা এখানেই বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ কথা হবে এবং দেখা হবে আপনাদের সাথে খোলা দৃষ্টির পরবর্তী আসরে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ। আপনাদেরকেও ধন্যবাদ।